পরশুরামের ৬০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট তল্লাশি করতে গেল কর্ণ চ্যাটার্জি, আর কর্ণের উপস্থিতি ভিডিও করল মায়া। এরপরেই পরশুরাম কর্ণকে ফোন করে জানায়, আমি তো আপনাকে ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় ভাবতাম, আর আপনি কিনা শেষ অবধি ছিচকে চোর। পরশুরামের কথা শুনে কর্ণ অবাক হয়ে যায়। পরশুরাম যে উল্টো চালে বাজিমাত করবে এইটা কর্ণ ভাবতেই পারেনি। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে, শুরুতেই লাট্টু পিকোর সাথে পরশুরামের খুনসুটি দেখানো হয়। তারপরেই দেখানো হয় সত্যজিৎ মুখার্জি পরশুরামের সামনে দাঁড়ায়। বিয়ের সব কাজ ভালোভাবে মিটে গেছে, সেই জন্য সত্যজিৎ মুখার্জি পরশুরামকে ধন্যবাদ জানায়। কৃতজ্ঞতা প্রকাশ করে সত্যজিৎ মুখার্জি পরশুরামকে বলে, অবশেষে তুমি আমার কথার মান রেখেছ বাবা। আমার মেয়ে নন্দিনীর বিয়েটা ভালো হয়ে গেছে। এখন তুমি আমার অফিসের দায়িত্ব নাও, ব্যাস তবেই আমি নিশ্চিন্ত। তুমি মন দিয়ে অফিসের কাজ করবে। পরশুরাম বলে, অফিসের দায়িত্বের চাইতে আপনার মেয়ের বিয়ের দায়িত্বটা আমার কাছে সহজ ছিল। সত্যজিৎ মুখার্জি বলে, মানে অফিসে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? পরশুরাম বলে, আসলে আমি কমন ম্যান তো, তাই এই চাকচিক্য, এত প্রাচুর্য এইসবের মাঝে আমি ঠিক অভ্যস্ত নই, আর এইসবে নিজেকে মানিয়ে নিতে আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এই আমার দুই সত্তা। সত্যজিৎ মুখার্জি পরশুরামকে বলে, এভাবে বলো না বাবা, আমার অবর্তমানে তুমিই তো আমার সব কিছু দেখাশোনা করবে আমার ছেলে হয়ে। অফিসে তোমার কোনো প্রবলেম হলে আমায় জানিও। পরশুরাম বলে, আপনি ভাববেন না, আমি যখন দায়িত্ব নিয়েছি আমি আমার দায়িত্ব পালন করব। এরপরেই সেখানে আসে বলরাম। বলরাম সত্যজিৎ মুখার্জিকে বলে, নন্দিনীর বিদায় হবে, তাই সবাই আপনাকে ডাকছে। তখনই সেখানে আসে প্রাচী। প্রাচী এসে জানায়, নিচে সবাই তোমাকে ডাকছে। প্রাচীর চোখে জল দেখে সত্যজিৎ মুখার্জি বলে, কিরে তুই দেখি বিদায়ের আগেই কেঁদে ভাসাচ্ছিস। প্রাচী বলে, তাছাড়া আর কী করব, বর্দি ভাইও খুব কাঁদছে জেঠু। এরপরে সবাই ওখান থেকে চলে যায়। বলরাম পরশুরামের কাছে আসে। বলরাম পরশুরামকে বলে, এই বিয়েটা ঠিক হয়নি পরশুরাম। আমি তোকে ভীষণই ইন্টেলিজেন্ট ভেবেছিলাম শেষ অবধি তুই বিয়েটা আটকাবি, কিন্তু এটা কী করলি? জেনে শুনে নন্দিনীর জীবনটা শেষ করে দিলি। পরশুরাম বলে, মানে? বলরাম বলে, আমি তোর পাওয়ারকে ভরসা করতাম, কিন্তু তুই এটা কী করলি? তুই জানিস ওই গগন, ওই গৌরব ওরা ঠিক মানুষ নয়। বিয়ের মণ্ডপে গৌরব কি করলো, আবার বাসর রাতে। তুই সব কিছু জেনে বুঝেও কিছুই বুঝতে পারছিস না? তোর একবারও মনে হচ্ছে না এই বিয়েটা ঠিক হয়নি? এই বিয়েটা একটা চাল ছিল পরশুরাম, যেটা শকুনের পাশা চালের চাইতেও ভয়ঙ্কর। নন্দিনীকে প্রয়োজনে বিয়ে দেওয়া হলো, আর প্রয়োজনে নন্দিনীকে এবার ব্যবহার করা হবে। তুই কেন বুঝতে পারছিস না? তুই চাইলে বিয়েটা আটকাতে পারতিস। আমি শেষ অবধি তোর ওপরেই ভরসা করেছিলাম পরশুরাম। আমি তো বাইরের লোক, তাই ভুল হচ্ছে যেন আমি বাধা দিতে পারিনি, কিন্তু তুই কেন দাঁড়িয়ে থেকে বিয়েটা দিলি? আর বিয়ের মণ্ডপে যে ঘটনা ঘটলো, তারপরে তো নন্দিনীর ওখান থেকে চলে যাওয়া উচিত ছিল। কিন্তু দেখ বিয়েটা হলো, আর আমার বিশ্বাস এই বিয়েটা ঠিক হলো না। নন্দিনীর লাইফটা বরবাদ হয়ে যাবে পরশুরাম। নন্দিনী কোনো দিন সুখী হবে না। তখনই সেখানে আসে আয়েশি বলরামকে বলে, মেয়ের এখনও বিদায় হলো না, আর এই বিদায়ের সময়ে তুমি বলছো মেয়ে যাতে অসুখী হয়? তুমি আমার দিদিভাইয়ের অসুখী জীবন কামনা করো? বলরাম তখন আয়েশিকে বলে, আমি যে নন্দিনীর অসুখী জীবন কামনা করছি না সেটা তুমিও ভালো জানো। আমি শুধু বলছি গৌরব নন্দিনীর যোগ্য নয়। আয়েশি বলে, তবে আমার দিদির যোগ্য কে? তুমি কখনো আয়নায় নিজেকে দেখেছো তুমি? আরে আমার দিদি নন্দিনী মুখার্জি, সত্যজিৎ মুখার্জির মেয়ে, আর তুমি কিনা চাল চুলাহীন একজন মানুষ। কী যোগ্যতা আছে তোমার? হ্যাঁ, বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চেয়েছো তুমি, কিন্তু তোমাদের মতন মানুষেরা কখনোই চাঁদ ছুঁতে পারে না। বলরাম তখন আয়েশিকে বলে, চ্যালেঞ্জ করে বললাম, একদিন চাঁদ মাটিতে আসবে, আর এই হাতেই আসবে। বলরামের কথা শুনে আয়েশিও বলরামকে চ্যালেঞ্জ করে। এরপরে আয়েশি ওখান থেকে চলে যায়। বলরাম পরশুরামকে বলে, তুই যাবি না? পরশুরাম বলে, না, ওসব কান্নাকাটির সিন আমি থাকতে চাই না, তুই যা। বলরাম বলে, আমিও যেতে পারবো না, হয়তো আড়াল থেকে দাঁড়িয়ে দেখব, কিন্তু নন্দিনীর সামনে দাঁড়ানোর সাহস আমার নেই।
আমরা জেনে বুঝে মেয়েটাকে ভুল জায়গায় ভুল পাত্রের হাতে তুলে দিয়েছি পরশুরাম। পরশুরাম তখন বলরামকে বলে, তুই নন্দিনী মুখার্জিকে খুব ভালোবেসে ফেলেছিস তাই না? বলরাম বলে, কি জানতে চাইছিস? হ্যাঁ, ভালোবাসি। যেই কথাটা বলেই বলরাম ওখান থেকে চলে যায়। এদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি রেগেমেগে বিজিতকে কল করে। কর্ণ বিজিতকে বলে, এটা কি হলো বিজিত? একজন রাস্তার ছেলেকে আমরা অফিসে বসিয়ে রাজা বানিয়েছি, নকল রাজা, অথচ সে আমার লোকদের প্রহার করেছে। আর সেখানে কি না তটিনী গাঙ্গুলিও পৌঁছে গেল। এগুলো কি করে হচ্ছে? আচ্ছা, আমরা যাকে দুর্বল ভাবছি, আমরা ভাবছি আমরা গেমটা খেলছি, কিন্তু এমন নয় তো গেমটা খেলছে পরশুরাম। শেষে হয়তো জানতে পারলাম রেফারির বাঁশি পরশুরামের হাতে। বিজিত বলে, আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার চ্যাটার্জি। সত্যজিৎ মুখার্জি পরশুরামের বাবা হতে চাইছে, অফিসের দায়িত্বে বসিয়েছে, আর এই সব কিছুই করেছে আমাদের কথায়। আর তাছাড়া নন্দিনী মুখার্জি তো আছেই আমাদের হাতে। আসল খেলা তো সেখানেই হবে, নন্দিনীর শ্বশুর বাড়িতে। তখনই বলরাম এসে বিজিতের কাঁধে হাত রাখে। বলরাম বিজিতকে বলে, আসল খেলা মানে নন্দিনীর শ্বশুরবাড়িতে কী খেলা হবে? হ্যাঁ, কি ষড়যন্ত্র করেছিস তোরা? এই বলে বলরাম বিজিতের হাত থেকে ফোন কেড়ে নেয়। বিজিত বলরামকে বলে, আমার সাথে পাঙ্গা নিতে এসো না, তুমি জানো না আমি কে? আমার ক্ষমতা তোমার চাইতে অনেক বেশি। এখন এখানে কোণে বিদায় হচ্ছে, তুমি যদি না চাও যে আমি সিনক্রেট করি তবে এক্ষুনি আমার ফোন আমায় দিয়ে দাও। এরপরেই বলরাম বিজিতের ফোন বিজিতকে দিয়ে দেয়, কারণ নন্দিনীর বিদায়ের সময় বলরাম কোনো ঝামেলা করতে চায়নি। অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি খুব চিন্তায় পড়ে যায়। বলরাম বিজিতের সব কথা শুনে ফেলল না তো? আবার কর্ণ চ্যাটার্জি এটাও ভাবে, কাল পরশুরাম তটিনী অফিস থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল। ওরা মুখার্জি বাড়িতে আসতে অনেকটা সময় নিয়েছে, তবে কি ওরা সেখানেই গিয়েছিল যেখানে গুরুত্বপূর্ণ সেই ফাইলগুলো রাখা আছে? কবির তখন বলে, আচ্ছা এমনটা নয় তো পরশুরামের বাড়িতেই ফাইলগুলো রাখা আছে, আর অফিস শেষে ওরা ওই বাড়িতেই যায়? কর্ণ চ্যাটার্জি কাবিরের কথা শুনে পরশুরামের 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে যায়, আর সেখানেই তার লোকজনকে নিয়ে তল্লাশি শুরু করে। আর সেই মুহূর্তের দৃশ্যগুলো ভিডিও রেকর্ড করে মায়া। আড়ালে দাঁড়িয়ে মায়া যে এমন একটা চাল চালবে এটা কর্ণ জানতো না। পরশুরাম কর্ণকে কল করে জানাই, আমি আপনাকে ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় ভাবতাম, আর আপনি দেখছি একজন ছিচকে চোর। পরশুরামের কথা শুনে অবাক হয়ে যায় কর্ণ। তো বন্ধুরা, বুঝতেই পারছো জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক। কি হতে চলেছে আগামী পর্বে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।